হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল অ্যাসপিরেন্ট। আজ এই চ্যানেলে ব্রহ্মাস্ত্র জিকে সিরিজের ফার্স্ট ক্লাস পলিটির উপর নেওয়া হবে। এই ক্লাসটা কালই আসার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কালকে আমি ক্লাসটা নিতে পারিনি, তার জন্য সরি। তো এবারে এই সিরিজটার নাম ব্রহ্মাস্ত্র কেন, সেটা তোমরা ক্লাসটা করো, তারপর বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের স্টার্ট করা যাক পলিটির ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো, ফার্স্ট ক্লাস বলতে পারো, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস এর উপরে। এটা অনেক অনেক বইয়ে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাম দেওয়া আছে। এম লক্ষ্মীকান্ত যদি তোমরা ফলো করো, বা যদি তোমরা এম লক্ষ্মীকান্ত কেউ পড়ে থাকো, তাহলে সেখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নামটা দেওয়া আছে। তো মেনলি গল্পটা কি? গল্পটা হচ্ছে 1600 সালে ব্রিটেনের অনেক ব্যবসায়ী কোম্পানি ছিল, ঠিক আছে? তো তারা কি করছিল, তারা উঠে পড়ে লেগেছিল আমাদের ইন্ডিয়া এবং এই ইস্টের দিকটায় ব্যবসা করার জন্য। ঠিক আছে, তো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে তাদেরই মধ্যে একটা কোম্পানি, যার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা কি করে? এরা হচ্ছে তখন ব্রিটেনের যে রানী ছিল কুইন এলিজাবেথ, ঠিক আছে, ব্রিটেনের যে রানী ছিল কে, কুইন এলিজাবেথ। এই কুইন এলিজাবেথের কাছ থেকে একটা চার্টার নিয়ে নেয়। কুইন এলিজাবেথ, ওয়েট, এলিজাবেথ ওয়ান, এই কুইন এলিজাবেথের ওয়ানের কাছ থেকে একটা চার্টারের পারমিশন নিয়ে নেয়। সেই চার্টারে কি বলা ছিল? সেই চার্টারে ছিল এক্সক্লুসিভ রাইট। আমি বলছি এক্সক্লুসিভ রাইটস কি, আমি বলছি এক্সক্লুসিভ রাইটস মানে হচ্ছে ইন্ডিয়া এবং তার আশেপাশে যে ইস্টের কান্ট্রিগুলো আছে, সেখানে ব্রিটেন থেকে অন্য কোনো কোম্পানি আর ব্যবসা করতে পারবে না, মানে মনোপলি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, এই এক্সক্লুসিভ রাইটসটা নিয়ে সোজা চলে যায় কোথায়? সোজা চলে যায় ইন্ডিয়াতে, এবং এখানে অ্যাজ এ ট্রেডিং কোম্পানি হিসাবে ব্যবসা করতে শুরু করে। ঠিক আছে, এর ভিতরে আরো অনেক বিষয় আছে, কিন্তু সেগুলো মডার্ন হিস্ট্রির বিষয়। আমরা যেহেতু পলিটি পড়ছি, তাই আমরা যতটা না বললি নয় ততটা বলবো, আর পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি ডিসকাস করবো। কিন্তু এই ট্রেডিং কোম্পানি বা ব্যবসায়ী কম সংস্থা হিসাবে থাকার এই সিনারিওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কখন? 1764-তে। কেন 1764-তে কি হয়েছিল? ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ। ঠিক আছে, এই বক্সারের যুদ্ধ, এবার আমার কোশ্চেন হচ্ছে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল মেনলি ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস ত্রিশক্তি বা ট্রিপল পাওয়ার। এই ত্রিশক্তিতে কারা কারা ছিল? এই ত্রিশক্তিতে ছিল, বলতে পারবে কেউ? কমেন্ট করে লেখো তো। এক হচ্ছে মীর কাসিম, যে মির্জাপুরের জামাই ছিল। দুই হচ্ছে সুজাউদ্দৌলা, যে হচ্ছে আওয়াদের নবাব ছিল। ঠিক আছে, আর তিন হচ্ছে আমাদেরকে মুঘল এম্পায়ার শাহ আলম টু। এরপর এই বক্সারের যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়, উইনার। ঠিক আছে, 1764 সালে ব্রিটিশরা জিতে যাওয়ার পর এরা শাহ আলম টু এর কাছ থেকে কি করে? শাহ আলম টু এর কাছ থেকে 1765 সালে একটা রাইটস নিয়ে নেয়। কি রাইটস? দিওয়ানি রাইটস। দিওয়ানি রাইটস নিয়ে নেয়। এই দিওয়ানি রাইটসে এরা বেঙ্গল, বিহার আর উড়িষ্যার কমপ্লিট রেভিনিউ কালেকশনের দায়িত্ব নিয়ে নেয়। এরপর থেকে সমস্ত সিনারিওটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। কিরকম ভাবে? এরপর থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ট্রেডিং না, ট্রেডিং এর সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনেরও দায়িত্ব নিতে থাকে, এবং ব্রিটেন গভর্নমেন্ট সেটাকে সাপোর্টও করতে থাকে, এবং যাতে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো বেগরবাই করতে না পারে এবং ঠিকঠাকভাবে শাসন চালাতে পারে ইন্ডিয়াতে, তার জন্য সময়ের সাথে সাথে ব্রিটেন গভর্নমেন্ট বিভিন্ন রকম অ্যাক্ট, ঠিক আছে, রুল পাস করেছে, যেগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন। ঠিক আছে, তো মেনলি পুরো সময়টা জুড়ে যখন থেকে আমাদের এইসব অ্যাক্ট স্টার্ট হয়েছে 1773 থেকে 1947 পর্যন্ত, পুরো টাইমটা জুড়ে কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নেয়নি। 1773 থেকে 1858, 1858 কেন? কারণ 1857 আমাদের কি হয়? মহাবিদ্রোহ। এই টাইমটা পর্যন্ত আমাদের ইন্ডিয়াকে অ্যাডমিনিস্ট্রেট কে করতো? কোম্পানি। তার জন্য এই টাইমটাকে বলা হয় দা কোম্পানি রুল। এই কোম্পানি রুলের সময় ব্রিটেন গভর্নমেন্ট কোম্পানিকে রেগুলেট করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম অ্যাক্ট পাস করেছিল, যেমন চার্টার অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, বিভিন্ন রকম। আর এই 1858 থেকে 1947 পর্যন্ত, 1947 পর্যন্ত এই টাইমটা ডাইরেক্ট কে আমাদের ক্রাউন বা ব্রিটেন গভর্নমেন্ট কি করে, ব্রিটেন ক্রাউন কি করে, শাসন করতে থাকে। ইন্ডিয়ার পুরো সভারনিটি নিয়ে নেয়, মানে ইন্ডিয়ার পুরো ব্রিটেনের হাতে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো মাঝখানে কোনো মিডিয়েশনের কাজ করে না। তো এই টাইমটাকে বলা হয় দা ক্রাউন রুল।
কি বলা হয়? দ্য ক্রাউন রুল। বুঝতে পারা গেছে? তো আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে দ্য কোম্পানি রুল। এটা আজকে কমপ্লিট হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা ক্রাউন রুলটা কমপ্লিট করব। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট যে অ্যাক্টটা আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাসন করার জন্য, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ঠিক আছে, কেন এসেছিল বা কেন হঠাৎ করে প্রয়োজন মনে হয়ে গেল ব্রিটেন গভর্নমেন্টের যে আমাদেরকে এবার একটা অ্যাক্ট আনা দরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখার জন্য? প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, ভালো করে গল্পটা বুঝবে। এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস মানে হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতে শাসন করতো, ভারতে ব্যবসা করতো, সবকিছু করতো, এর একটা বড় অংশ তারা কাকে পাঠাতো? ব্রিটেন গভর্নমেন্টকে পাঠাতো বা ব্রিটেনে পাঠাতো। কত পাঠাতো? 40,000 পাউন্ড। ঠিক আছে, কিন্তু 1768 থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনকে এটা আর পাঠাতে পারে না। ইভেন এরা উল্টে ব্রিটেনের কাছ থেকে 1772-তে কত লোন চাই? 1,00,000 টাকা লোন চাই। সরি, 1,00,000 না, 1 মিলিয়ন, 1 মিলিয়ন লোন চাই। যে আমাদের অবস্থা খারাপ, আমাদেরকে 1 মিলিয়ন লোন দিন, 1 মিলিয়ন পাউন্ড। তখন আমাদের ব্রিটেন গভর্নমেন্ট বুঝতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে বেগর বাই করছে, ঠিকঠাক ভাবে কাজ করছে না। তখন এরা কি করে? তখন এই কারণে এরা এই একটা আনে এদিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আর কি হয়? ইনএফিসিয়েন্ট ডুয়েল সিস্টেম। যখন 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইটস পেয়ে গেল শাহ আলম টু এর কাছ থেকে, তখন রবার্ট ক্লাইভ বলে একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে, তিনি কি করলেন? তিনি হচ্ছেন ডুয়েল সিস্টেম স্টার্ট করে দিল। কি করে দিল? ডুয়েল সিস্টেম স্টার্ট। এই ডুয়েল সিস্টেমের মধ্যে কি হতো? দুটো দায়িত্ব ছিল, একটা হচ্ছে নিজামত, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে রেভিনিউ কালেকশন। রেভিনিউ কালেকশন, নিজামত জিনিসটা কি? নিজামতের মধ্যে দুটো দায়িত্ব থাকে, একটা হচ্ছে জুডিশিয়াল আর একটা হচ্ছে পলিটিক্যাল। এই দুটো দায়িত্ব কাকে দেওয়া হতো? এই দুটো দায়িত্ব দেওয়া হলো, এই দুটো দায়িত্ব দেওয়া হলো আমাদের বেঙ্গলের যে নবাব ছিল, নবাবকে। আর এই দায়িত্বটা কারা নিলে? এই দায়িত্বটা কোম্পানি নিজে নিল। এবারে তুমি একটা কথা ভাবো, তোমাকে একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে কোনো রকম কোনো টাকা বা কোনো রিসোর্স তোমার হাতে দেওয়া হয়নি। তুমি সেই জায়গাটাকে, তোমাকে বলা হয়েছে তুমি উন্নতি করো, সেই জায়গার মানুষের দায়িত্ব নেই। এবারে কোনো মানুষ কোনো প্রবলেম নিয়ে এলো, তোমার হাতে কোনো পাওয়ারই নেই, রেভিনিউ জনিত কোনো পাওয়ারই নেই। তুমি সেই মানুষটাকে কিভাবে, সেই জায়গাটাকে বা সেই এরিয়াটাকে কিভাবে তুমি উন্নতি করবে বা ডেভেলপমেন্ট করবে? তোমার হাতে যেহেতু কোনো রিসোর্স নেই। তো এটা পুরোপুরি একটা ফেলিওর সিস্টেম হয়ে পড়েছিল। এই কারণে এটাকে ঠিক করার জন্যও বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই রেগুলেটিং একটা চালু করেছিল। তার সাথে হচ্ছে পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন এত পুয়ার ছিল, বেশিরভাগ এখানকার কর্মীরা নেপোটিজমে, কারাপশনে মধ্যে যুক্ত হয়ে পড়েছিল। এর ফলে কি হতো? ওখানকার আমাদের ইন্ডিয়ার যে লোকাল মানুষ, তাদের কোনো রকম মানে তাদের তো অবস্থা খারাপ হচ্ছিল, সাথে 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 এখান থেকে যে রেভিনিউটা ব্রিটেনে যেত সেটাও এফেক্ট করছিল। এই কারণে কি করলো? এই রেগুলেটিং অ্যাক্ট আনতে হলো। এর সব থেকে বড় কনসিকুয়েন্স হচ্ছে বেঙ্গল ফেমাইন। যে বাংলাতে যে খরা হয়েছিল কত সালে? 1770 সালে। এই বেঙ্গল ফেমাইন এর একটা বড় কনসিকুয়েন্স। আর কি? ডিফিট এগেনস্ট মাইসর। এই রেগুলেটিং অ্যাক্ট আসার ঠিক আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মাইসোরের ফার্স্ট অ্যাংলো মাইসোর ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়। অ্যাংলো মাইসোর বা ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়। এটা কখন? এটা 1767 থেকে 1769। ঠিক আছে, যেখানে ইংরেজরা কি হয়? ইংরেজরা হেরে যায়, ব্রিটিশ লুজার। আর আমাদের কে জিতে? মহীশূর থেকে কি ছিল? হায়দার আলী। হায়দার আলী হচ্ছে উইনার ছিল। হায়দার আলী, এই ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ারে হায়দার আলী ছিল উইনার। হায়দার আলী উইনার। বুঝতে পারা গেছে? এরকম 4টে অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল। যখন আমরা মডার্ন হিস্ট্রি পড়বো তখন ডিটেলসে পড়বো। নেক্সট দেখো তো, এই রেগুলেটিং অ্যাক্টের কি কি প্রভিশন ছিল, মানে কি কি নীতি ছিল, মানে কি কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে আমাদের যে গভর্নর অফ বেঙ্গল ছিল, ঠিক আছে, সেই গভর্নর অফ বেঙ্গলের ডেজিগনেশনটা চেঞ্জ করে কি করে দেওয়া হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল আর থাকবে না। গভর্নর অফ বেঙ্গলের বদলে কে আসবে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই গভর্নর জেনারেল অফ, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে এসে হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে, ওয়ারেন হেস্টিংস। হেস্টিংস ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর কি? আর হচ্ছে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাহায্য করার জন্য 4জন সদস্যের একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। আমরা আস্তে আস্তে যখন পলিটি পড়বো তখন আমরা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এই নামগুলোর সঙ্গে পরিচিত হব। ঠিক আছে, কিন্তু এখন মনে রাখো যে গভর্নর অফ বেঙ্গলের একটা, গভর্নর অফ বেঙ্গল একজন একটা মানুষ, একে সাহায্য করার জন্য আরো 4টে মেম্বার মিলিয়ে, 4 মেম্বার মিলিয়ে একটা
পরিষদ বা একটা সভা তৈরি করা হয়েছিল, যারা হচ্ছে গভর্নরকে বিভিন্ন ডিসিশন নিতে হেল্প করতো। এটাকে কি বলা হতো? এটাকে এক্সিকিউটিভ কাউন্সিল বলা হতো। এইটুকু মাথায় রাখো, এখন বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন বলতে গেলে টাইম ওয়েস্ট হবে, তোমরা বুঝবেও না। এক্সিকিউটিভ কাউন্সিল। আর কি করা হলো? আরো তিন জায়গায় যে গভর্নর, আরো দু জায়গায় যে গভর্নর ছিল, শুধুমাত্র গভর্নর বেঙ্গলে ছিল না, বোম্বেতেও ছিল আর মাদ্রাসেও ছিল। এই গভর্নর অফ বোম্বে আর মাদ্রাসের গভর্নরকে কি করা হলো? সাবঅর্ডিনেট, মানে এতদিন পর্যন্ত প্রত্যেকটা গভর্নর নিজের নিজের এরিয়াতে নিজের নিজের পাওয়ার ছিল। বোম্বের গভর্নর তার নিজের মতো করে সেই এরিয়া সামলাতো, মাদ্রাসের গভর্নর সবাই নিজের মতো সামলাতো, বাংলার গভর্নর নিজের মতো সামলাতো। কিন্তু যেহেতু গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দিল, তাহলে এই বোম্বে আর মাদ্রাসের যে গভর্নর ছিল তাকে কি করে দিল? এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নিচে রেখে দিল। মানে যা করবে তুমি গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কথা শুনে করবে, মানে মেনলি সেন্ট্রালাইজড, মানে কেন্দ্রীভূত করে দিল পাওয়ারটাকে। ডিস্ট্রিবিউশন আর পাওয়ার নেই। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার মানে কি? ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার মানে হচ্ছে তুমি ধরো কোনো দলের হেড, তুমি কি করলে? তুমি একা সমস্ত কাজ না করে তুমি কিছু পাওয়ারটা আরেকজনকে দিয়ে দিলে, যে অন্য একটা এরিয়া দেখবে, তুমি তাকে দিয়ে দিলে সে একটা এরিয়া দেখবে, আরেকজনকে দিয়ে দিলে সে আরেকটা এরিয়া দেখবে। এটাকে বলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছ। তুমি হেড আছো, কিন্তু পাওয়ারটাকে তুমি এদিকেও একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার দিচ্ছ। কিন্তু সেন্ট্রালাইজড পাওয়ার কি? যখন এই মানুষগুলো তোমার অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারবে না, তোমাকে এসে সমস্ত রিপোর্ট তুমি যা বলবে তাদের সেটাই করতে হবে, একে তুমি মেন হেড, তখন হয়ে যায় সেটা সেন্ট্রালাইজড পাওয়ার। আর এটাই করা হয় কি? এটাই হচ্ছে সরি, রেগুলেটিং অ্যাক্টে এইটাই করা হয়। আর কি করা হয় এর সাথে? ইম্পর্টেন্ট জিনিস, কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় কত সালে? 1774 সালে। যেখানে একজন চিফ জাস্টিস থাকে আর তিনজন আদার জাজেস থাকে। কে থাকে? স্যার ইলিজা এমপে। ঠিক আছে, স্যার ইলিজা এমপে ফার্স্ট চিফ জাস্টিস, স্যার ইলিজা এমপে। ঠিক আছে, এবারে নেক্সট দেখো আর কি করা হয়। কোম্পানির কর্মীদের যে প্রাইভেট ট্রেডস তারা করতো, তারা কোম্পানির কাজ করার সাথে সাথেও তারা যে নিজস্ব ইন্ডিভিজুয়াল লেভেলে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে, সেই জিনিসগুলোকে উপরে রেস্ট্রিকশন লাগানো হয়। আর কি বলা হয়? আর বলা হয় যে যে কোম্পানির যে গভর্নিং বডি আছে, কোম্পানিকে গভর্ন কে করতো, মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তাকে শাসন মানে তাকে গভর্ন, তার বিভিন্ন রুল রেগুলেশন ফলো রেডি করার জন্য একটা কোর্ট অফ ডাইরেক্টরস ছিল। কে ছিল? কোর্ট অফ ডাইরেক্টরস। ঠিক আছে, তো এটা ম্যান্ডেটারি করা হলো যে এই কোর্ট অফ ডাইরেক্টরসকে সমস্ত রকম অফিসিয়াল অ্যাফেয়ার্স, তারা যে সমস্ত কাজ করতো সেগুলো কি করতে হবে? ব্রিটিশদের সামনে তুলে ধরতে হবে। তার মধ্যে রেভিনিউ থাকবে, সিভিল থাকবে এবং মিলিটারি থাকবে। তারা মিলিটারি ব্যাপার স্যাপার নিয়ে যা সমস্ত কিছু করতো সমস্ত কিছু ব্রিটিশকে দেখাতে হবে। সিভিল মানে মানুষজনের উপর কি রুল রেগুলেশন বানাচ্ছে, শুল্ক কিভাবে তুলছে, কতটা টাকার ট্যাক্স কিভাবে তুলছে, এই সমস্ত কিছু তাদেরকে কাদের সামনে তুলে ধরতে হবে? ব্রিটিশ গভর্নমেন্টের সামনে তুলে ধরতে হবে। বুঝতে পারা গেছে? চলো, এই একটা কমপ্লিট হয়ে গেছে, এবার মনে থাকবে। তাহলে আমাদের চারটে জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে কি? গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছে, যেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সেকেন্ড হচ্ছে একটা 4 মেম্বারের কাউন্সিল তৈরি, এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল, কাকে হেল্প করার জন্য? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য। আর কি? বোম্বে আর মাদ্রাসের গভর্নরকে সাবঅর্ডিনেট করে দেওয়া হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, হাইলাইট করা আছে, কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় 1774-এ, যেখানে একজন চিফ জাস্টিস আর তিনজন অন্য জাজ ছিল। ফার্স্ট চিফ জাস্টিস এলিজা ইম্পে। আর কি? প্রাইভেট ট্রেডের উপরে রেস্ট্রিকশন লাগানো হয়, আর কোর্ট অফ ডাইরেক্টরকে সমস্ত কিছু ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তুলে ধরতে বলা হয়। সোজা। সরি। এবারে কথা হচ্ছে, এই একটা যে করা হয়েছিল, এতে এতে মানে এর তাৎপর্যটা কি, এর সিগনিফিকেন্স কি? যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো এর সিগনিফিকেন্স? তোমরা কি দেখতে পেলে, কি ফলো করলে বলো? যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কাদের ফার্স্ট স্টেপ? ব্রিটিশ গভর্নমেন্টের। কাদের? ব্রিটিশ গভর্নমেন্টের। ব্রিটিশ গভর্নমেন্টের ফার্স্ট স্টেপ। কিসের ফার্স্ট স্টেপ? টু কন্ট্রোল, টু রেগুলেট, নিয়ন্ত্রণ করা, অ্যান্ড টু রেগুলেট অ্যান্ড কন্ট্রোল কাদিকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। বুঝতে পারা গেছে? এরপরে আস্তে আস্তে কি করবে? এরপরে আস্তে আস্তে পুরো টেক অফ করে দেবে। কে করে দেবে? ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে নিয়ে চলে আসবে 1858 পর্যন্ত, 1858 পরে সেটা। ঠিক আছে, আর কি? আর এখানে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হলো কি? ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজড সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেম বলতে কি? আমি একটু আগেই ডিসকাস করলাম যে বোম্বে আর মাদ্রাসের যে গভর্নর ছিল তাকে কি করা হলো? এটা হচ্ছে মেন গভর্নর জেনারেল। এর সামনে মাথা নত করতে হবে কাকে? বোম্বে আর মাদ্রাসকে। বেঙ্গলের গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাছে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? মানে এদের যে ইন্ডিভিজুয়াল লেভেলে পাওয়ার গুলো ছিল সেই সমস্ত পাওয়ার গুলোকে শেষ করে দেওয়া হলো। ঠিক আছে,
বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? তো চলো, আর প্রথম টাইম, আর আর কি সিগনিফিকেন্স এটার, প্রথম টাইম, ফার্স্ট টাইমে কোম্পানি এতদিন ছিল কি, কোম্পানি এতদিন ছিল হচ্ছে তোমার ট্রেডিং কোম্পানি, সেই ট্রেডিং কোম্পানি থেকে এই কোম্পানির দায়িত্ব হিসেবে পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোও যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিউটি, এটা অফিসিয়ালি রিকগনাইজড করা হলো। পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিউটি, এটা অফিসিয়াল ভাবে ব্রিটিশ গভর্নমেন্ট রিকগনাইজড করেছিল। নেক্সট, এরপরে আসছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। এই অ্যাক্টটা কেন এসেছিল? এই অ্যাক্টটাকে অনেক সময় অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয়। কি বলা হয়? অ্যাক্ট অফ সেটেলমেন্ট। অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এটা হচ্ছে আমাদের 1773 সালের যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, তাতে যে সমস্ত ভুল জিনিসগুলো ছিল বা যে সমস্ত ডিফেক্টগুলো ছিল, সেই সমস্ত জিনিসগুলোকে ঠিক করার জন্য এই অ্যাক্টটা এনেছিল। আমি তোমাকে একটা কথা বলে রাখি, এই অ্যাক্টটা মেনলি এসেছিল যে 1773-তে যে অ্যাক্টটা এসেছিল, তার মধ্যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কিছু পাওয়ার দেওয়া হয়েছিল আর সুপ্রিম কোর্টকে কিছু পাওয়ার দেওয়া হয়েছিল। এবারে কি হচ্ছিল, দুজনকার পাওয়ার ওভারল্যাপ করছিল। কখনো ওরা দুজন মিলে বুঝতে পারছিল না যে কার কতটা পাওয়ার, কার এরিয়া কতটা, কে কোন জায়গায় কতটা কথা বলতে পারে বা কি কোন জায়গায় কতটা নিজের কাজ করতে পারে। তো এই জিনিস, এই যে টাসেল দুজনকার মধ্যে তৈরি হয়েছিল, কার মধ্যে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর সুপ্রিম কোর্ট, এই দুজনকার মধ্যে এই টাসেলটাকে ক্লিয়ার করার জন্য এই অ্যামেন্ডিং অ্যাক্ট বা অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781-কে কি করা হয়েছিল, আনা হয়েছিল। এখানে স্পষ্ট বলে দেওয়া হয়, গভর্নর জেনারেল যে আছে সে, প্লাস তার যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সে, প্লাস কোম্পানির যে সমস্ত সার্ভেন্টস আছে, মানে যারা কোম্পানির হয়ে কাজ করে, কোম্পানির কর্মীরা, এরা এদের অফিসিয়াল ক্যাপাসিটিতে, মানে যখন ডিউটিতে থাকবে, তারা যে সমস্ত কাজগুলো করবে সেগুলো সমস্ত কিছুই এসসি মানে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের বাইরে, মানে সুপ্রিম কোর্ট এদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারবে না। ফার্স্ট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। তাহলে 1781 কি বলা হয়েছিল, গভর্নর জেনারেল, গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিল, তার সাথে হচ্ছে কোম্পানির যে সমস্ত কর্মীরা ছিল, তারা অফিসিয়াল ক্যাপাসিটিতে যে সমস্ত কাজ করবে, অফিসিয়াল ক্যাপাসিটি মানে তারা তাদের যখন ডিউটিতে থাকবে, সেই ডিউটিতে থাকা অবস্থায় যে সমস্ত কাজগুলো করবে, সেগুলো সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের বাইরে, মানে সুপ্রিম কোর্ট সেগুলোর উপরে কোনো অ্যাকশন নিতে পারবে না। তারা যদি ভুলও করে, তাও সেটা সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না। আর কি, এটার সাথে সাথে আর বলা হয়, সমস্ত রেভিনিউ সংক্রান্ত দায়িত্ব, ঠিক আছে, বা যে সমস্ত ট্যাক্স তারা তুলছে বা শুল্ক তারা তুলছে, উসুল করছে, সেই সবগুলোও কি, সেগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে বহির্ভূত। সুপ্রিম কোর্ট সেগুলো নিয়েও কিছু কথা বলতে পারবে না। আর আর সব থেকে মানে বড় যেই চেঞ্জটা করা হয়, সেটা হচ্ছে প্রভিন্সিয়াল কোর্ট ছিল। প্রভিন্সিয়াল কোর্ট মানে কি, যখন এখন আমাদের যেমন হাইকোর্ট আছে, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্টে কিছু আমাদের রায় দিলে, সেই রায়টা পছন্দ না হলে আমরা হাইকোর্টে যাই, হাইকোর্টের রায়টা পছন্দ না হলে আমরা সুপ্রিম কোর্টে যাই, ঠিক আছে। তো সেরকম তখন প্রভিন্সিয়াল কোর্ট ছিল, ঠিক আছে। এখন যেমন স্টেট আছে, তখন প্রভিন্স ছিল, সেই একই, দুটো কনসেপ্ট প্রায় একই। তাহলে এই প্রভিন্সিয়াল কোর্টে যদি কোনো কারোর রায় পছন্দ না হয়, সে হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে পারতো না। তা এটাতে চেঞ্জ করা হলো কি, সে হচ্ছে সুপ্রিম কোর্টে না যেয়ে কোথায় যাবে, সে গভর্নর জেনারেল আর তার কাউন্সিলের কাছে যাবে, ঠিক আছে, বুঝতে পারা গেছে। আর তারা কি করবে, এই গভর্নর জেনারেল কাউন্সিল কি করবে, এদিকে আরো এম্পাওয়ার বা পাওয়ার দেওয়া হলো, তারা হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য রুল, রেগুলেশন, নিয়ম কানুন এগুলো ঠিক করবে। বুঝতে পারা গেছে। আর কি, আর কি করা হলো, কোর্টের, যে প্রত্যেকটা কোর্টের একটা টেরিটরি থাকে, যেমন সুপ্রিম কোর্টের টেরিটরি অল ইন্ডিয়া, ঠিক আছে, কারণ সে হচ্ছে সমস্ত কোর্টের গার্জেন, বা সে গার্জেন অফ দ্য আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগে পড়বো। কিন্তু যেমন আমরা যদি হাইকোর্ট বলি, কলকাতা হাইকোর্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো হাইকোর্ট যে সমস্ত থাকে, সেই সমস্ত হাইকোর্টের একটা এরিয়া থাকে, সেই যেই স্টেটের হাইকোর্ট বা যেই ইউনিয়ন টেরিটরির হাইকোর্ট, সেই স্টেট বা ইউনিয়ন টেরিটরির এরিয়াতে তারা যা খুশি করতে পারে, সেটাকেই বলা হয় টেরিটোরিয়াল জুরিসডিকশন। আমরা আস্তে আস্তে পড়বো। একটা হাইকোর্ট আছে ধরো, এই একটা হাইকোর্ট, এই হাইকোর্ট কি করবে, এই হাইকোর্ট হচ্ছে, ধরো আমি ধরে নিচ্ছি ক্যালকাটার হাইকোর্ট, ঠিক আছে, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, এটা হচ্ছে একটা ক্যালকাটার হাইকোর্ট, বা আমি কোনো নাম নিচ্ছি না, এটা হচ্ছে এক্স বলে একটা স্টেট আছে, সেই এক্স স্টেটের হাইকোর্ট, ঠিক আছে। এবার এই হাইকোর্টের মধ্যে তুমি এক্স স্টেটের মধ্যে যা যা ঘটনা ঘটছে, ঠিক আছে, এবং সমস্ত কিছু তুমি কি করতে পারবে, সমস্ত কিছু এই হাইকোর্ট দেখতে পারবে। কিন্তু এর বাইরে ওয়াই একটা স্টেট আছে, এই স্টেটে কি ঘটনা ঘটছে সেটা থেকে রেফারেন্স নিতে পারলেও সেখানে কোনো রকম রায় কিন্তু আমাদের এই হাইকোর্ট দিতে পারবে না। ঠিক সেরকম, সেটাই বলা হয়েছে যে কোর্টস, এটা কি বলা হয়, টেরিটোরিয়াল জুরিসডিকশন, ঠিক আছে। তাহলে কোর্টের যে টেরিটোরিয়াল জুরিসডিকশন থাকে, সেটা হচ্ছে কলকাতার সমস্ত যারা বাসিন্দা, তাদের উপরে অ্যাপ্লাই করা হলো, ঠিক আছে। এবং এখানেই প্রথম
কি করা হয়েছিল, হিন্দুদিকে বলা হয়েছিল যে হিন্দুদের সমস্ত বিচার ব্যবস্থা করা হবে হিন্দু ল ওয়াইজ, প্রত্যেকের ল থাকে, ঠিক আছে, আর মুসলিমদের মুসলিম ল ওয়াইজ বা মুসলিম নিয়ম অনুযায়ী। বুঝতে পারা গেছে? চলো, তাহলে এটা ক্লিয়ার। নেক্সট আসা যাক। এবারে আসছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্টের ব্যাকগ্রাউন্ড কি? প্রথমত, এই যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আস্তে আস্তে যে কমার্শিয়াল একটা অর্গানাইজেশন ছিল, যে ব্যবসা করতে এসেছিল মেনলি, এই কমার্শিয়াল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিস্তার চারদিকে ছড়িয়ে পড়ছে, এটা ব্রিটেন গভর্নমেন্টের সহ্য হচ্ছিল না। ব্রিটেন গভর্নমেন্ট চাইছিল এর সাথে সাথে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে করুক, কিন্তু এর সাথে সাথে আমরাও কি করব, আমরাও এদিকে কি করব, সুপারভাইজ করব, আমরাও যা বলবো তাই হবে, ঠিক আছে। মানে একদিক থেকে দেখতে গেলে দুটো অ্যাডমিনিস্ট্রেশন চলে এলো। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগের থেকে করছিল, এদিকে ব্রিটেনও আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশ্বাস করতে না পেরে বা ওদের প্রসার সহ্য করতে না পেরে ওরাও বললো যে আমরাও সুপারভাইজ করব তোমাকে। এই কারণে কি করতে লাগলো ব্রিটেন গভর্নমেন্ট, ব্রিটিশ ব্রিটিশ হচ্ছে তোমার ডবল গভর্নমেন্টের একটা ধারণা চালু করলো, যেখানে ওয়েট 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 ঠিক আছে, দেখো, যেখানে কি করলো ডবল গভর্নমেন্টের একটা ধারণা চালু করলো। এখানে দুটো তৈরি করা হলো, একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস। এবারে কথা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর জিনিসটা কি? এই দুটো জিনিসকে একত্রে বলা হয় ডবল গভর্নমেন্ট, ঠিক আছে। ডবল গভর্নমেন্ট কি বলা হয়? ডবল গভর্নমেন্ট। এখানে বোর্ড অফ কন্ট্রোলকে দায়িত্ব দেওয়া হলো পলিটিক্যাল অ্যাফেয়ার্স ম্যানেজ করার জন্য, সমস্ত রাজনৈতিক দায়িত্বগুলোকে তোমরা ম্যানেজ করবে। এই দায়িত্বটা কি করা হলো, এই দায়িত্বটা দেওয়া হলো কাকে? দেওয়া হলো, এই দায়িত্বটা দেওয়া হলো আমাদের বোর্ড অফ কন্ট্রোলকে, যে সমস্ত রকম পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো তোমরা কন্ট্রোল করবে। অন্যদিকে আমাদের যে কোর্ট অফ ডাইরেক্টরস ছিল, কোর্ট অফ ডাইরেক্টরস এদিকে দায়িত্ব দেওয়া হলো কিসের? এদিকে দায়িত্ব দেওয়া হলো কমার্শিয়াল অ্যাফেয়ার্স, ব্যবসা বাণিজ্য জনিত সমস্ত জিনিসপত্র, আর তার সাথে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন, মানে দৈনিক যে সমস্ত আমাদের প্রশাসনিক ব্যবস্থাগুলো দরকার শাসন করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এটার দায়িত্ব কোর্ট অফ ডাইরেক্টরসকে দেওয়া হলো। এখান থেকে এরকমই কোশ্চেন আছে, বোর্ড অফ কন্ট্রোল কিসের জন্য ছিল? পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখার জন্য, আর কোর্ট অফ ডাইরেক্টর কমার্শিয়াল অ্যাফেয়ার্স আর ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন। আর কি করা হলো? আর হচ্ছে এই যে কাউন্সিল স্ট্রেংথ ছিল, কত মেম্বারের ছিল আমরা পড়েছিলাম, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাউন্সিল ছিল 4 মেম্বারের, সেটাকে কমিয়ে করে দেওয়া হলো কি 3 মেম্বারের কাউন্সিল, যাতে করে কোনো রকম অসুবিধা না হয়। কারণ কি 4 মেম্বার হলে ভোট দিতে দুজন পক্ষে ভোট দিল, দুজন বিপক্ষে ভোট দিল, ঠিক আছে, এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে টাই করতে অসুবিধা হচ্ছিল। সেক্ষেত্রে 3 জন মেম্বারের করে দিলে, দুজন যদি অন্যদিকে দেয় একজন আলাদা থেকে, ভোট যেই পাল্লায় বেশি সেই দিকে তোমার ডিসিশনটা যাবে, ঠিক আছে। আর কি করা হলো? আর এখানে ম্যান্ডেটারি করা হলো সমস্ত সিভিল আর মিলিটারি যে সমস্ত অফিসার আছে, সমস্ত অফিসারকে জয়েনিং এর সাথে সাথে ইন্ডিয়াতে বা ব্রিটেনে যেখানে জয়েনিং করুক, জয়েনিং এর সাথে সাথে 2 মাসের মধ্যে তাদের যা সমস্ত সম্পত্তি আছে তার সমস্ত কিছু হিসাব দেখাতে হবে। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? চলো, এবারে কথা হচ্ছে এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, সিগনিফিকেন্ট কি? সিগনিফিকেন্ট হচ্ছে ফার্স্ট টাইম, এই যদি সিগনিফিকেন্স আমরা বলি, সিগনিফিকেন্স যদি আমরা সিগনিফিকেন্সের কথা বলি এই অ্যাক্টটার, তাহলে ফার্স্ট টাইম কি করা হয়েছিল? এই কোম্পানির টেরিটরি যেটা ছিল, কোম্পানির টেরিটরি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়াতে যে সমস্ত জায়গাগুলো দখলে ছিল, কোম্পানির টেরিটরি যে জায়গাগুলো ছিল, সেগুলোকে ফার্স্ট টাইম কি করা হলো? ব্রিটিশ পজেশন বলা হলো। কি বলা হলো? ব্রিটিশ পজেশন। ওই যে কোম্পানির উপর তাদের আর বিশ্বাস হচ্ছিল না, ঠিক আছে, তার জন্য কি বলা হলো? ব্রিটিশ পজেশন। ফার্স্ট টাইম ব্রিটিশ পজেশন বলা হলো, ঠিক আছে। আর আর আমি আগেই বলেছি যে ব্রিটিশ গভর্নমেন্ট কি চাইছিল? ডাইরেক্ট কন্ট্রোল, ঠিক আছে। ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল চাইছিল কিসের উপরে? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। বুঝতে পারা গেছে? এবং কোম্পানি তার সাবঅর্ডিনেট। এতদিন কি করেছিল? এর আগে সাবঅর্ডিনেট কাকে বানিয়েছিল? এর আগে সাবঅর্ডিনেট বানিয়েছিল বেঙ্গলের নিচে মাদ্রাস আর বোম্বেকে। এবারে কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে চলে এলো। ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে কাকে চলে এলো? কোম্পানি। এতদিন কোম্পানি শাসন করছিল, কিন্তু ব্রিটিশদের আর কোম্পানির উপর থেকে ভরসা উঠে গেল, ঠিক আছে। তাই প্রথম কোম্পানির সমস্ত টেরিটরিকে ওরা কি বলে অ্যানাউন্স করলো? ব্রিটিশ প্রশাসন, মানে ব্রিটিশের রাজত্ব। আর ব্রিটিশের আন্ডারে বা ব্রিটিশের হয়ে কারা কাজ করলো, কারা কারা ইন্ডিয়াকে শাসন করতে লাগলো? কোম্পানি। বুঝতে পারা গেছে?
এবারে ডাইরেক্ট কন্ট্রোল এলো, কার? ব্রিটিশের ডাইরেক্ট কন্ট্রোল এলো। চলো, ক্লিয়ার? এটা হচ্ছে সিগনিফিকেন্স। কিন্তু এতেও কিছু প্রবলেম ছিল, যেমন হচ্ছে সমস্ত কিছু সঠিকভাবে, এত কিছু হলেও কোনো কিছু সঠিকভাবে হয়নি, কারণ এখানে যে দুটো ডবল গভর্নমেন্ট করা হয়েছিল এদের ডিউটি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি ডিফাইন থাকেনি, এখানে আনক্লিয়ার ছিল কার কি রেসপন্সিবিলিটি, তো ঠিকভাবে কেউ করছিল না, ঠিক আছে। এখন এরপর থেকে আবার আরেকটা প্রবলেম হলো, আমাদের যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল সেই গভর্নর জেনারেলকে ডবল কাজ করতে হচ্ছিল। একবার হচ্ছিল ইস্ট ইন্ডিয়া, এর ফলে প্রবলেমটা কি দেখা দিচ্ছিল, যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট নিজে মানে দায়িত্ব নিতে গেল, ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে নিজে হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোল নিতে গেল, এর ফলে যে গভর্নর জেনারেল ছিল, গভর্নর জেনারেল, এই গভর্নর জেনারেলকে দুজনকে আলাদা করে রিপোর্ট করতে হতো, একটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে, একটা হচ্ছে কোম্পানিকে। এর ফলে একটা প্রবলেম ক্রিয়েট হলো, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের কি, চার্টার অ্যাক্ট 1793। তাহলে আরেকটা কোশ্চেন এখান থেকে, আমার একটা কোশ্চেন, এই পিটস ইন্ডিয়া অ্যাক্টকে পিটস কেন নাম দেওয়া হয়েছে? পিটস ইন্ডিয়া অ্যাক্টকে পিটস কেন নাম দেওয়া হয়েছে? যদি কেউ বলতে পারো বলতে পারো, মানে কমেন্টে জানাও। আমি লাস্টে বলছি পিটস কেন নাম দেওয়া হয়েছে। এবারে নেক্সট হচ্ছে, চলো, চার্টার অ্যাক্ট অফ 1793, ঠিক আছে। এই চার্টার একটা আনা হয়েছিল, ব্রিটিশ পার্লামেন্ট কেন এনেছিল? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রত্যেক 20 বছর ছাড়া ছাড়া এরা রিনিউয়েশন দিত, যে আবার প্রথম এই 20 বছর হলো, এই 20 বছর তোমরা কাজ করছো, পরের 20 বছর দেওয়া হলো, এই 20 বছর তোমরা কাজ করলে আবার পরে 20 বছর, এরকম করে 20 বছর ছাড়া ছাড়া একটা করে অ্যাক্ট আসতো, যেটার মাধ্যমে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়া শাসন করার জন্য একটা মানে বা ব্যবসা করার জন্য একটা মনোপলি দেওয়া হতো, ঠিক আছে। এই অ্যাক্টটা মেনলি কি করেছিল, এই অ্যাক্টটাতে ট্রেড মনোপলি দিয়েছিল, ট্রেড মনোপলি কাদিকে দিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কত বছরের জন্য দিয়েছিল? 20 ইয়ার্সের জন্য। বুঝতে পারা গেছে? ট্রেড মনোপলি ইন ইন্ডিয়া, এই একটাতে 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়ার সাথে ব্যবসা করার একটা একচেটিয়া ব্যবস্থা করে দিয়েছিল, ঠিক আছে। এর প্রভিশন কি ছিল? এটা ওভার রিডেন না, এটা ওভার রাইডিং। মেনলি 1793 ওভার রাইডিং পাওয়ার গিভেন টু লর্ড কর্নওয়ালিস, ফার্স্ট পয়েন্টে লেখা আছে। কিন্তু এটা জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে এই একটা আসার আগে আরেকটা অ্যাক্ট এসেছিল, যেটা এখানে মেনশন নেই, যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের অ্যাক্ট অফ 1786। অ্যাক্ট অফ 1786, এই অ্যাক্টে কি হয়েছিল? এই অ্যাক্টে এই অ্যাক্টটা স্পেশালি আনাই হয়েছিল কার জন্য? লর্ড কর্নওয়ালিসের জন্য। ইনি এমন একজন মানুষ ছিলেন, ইনি খুব জিদ্দি মানুষ ছিলেন। ইনি বলেছিলেন, আমাকে যদি গভর্নর জেনারেল পদে তোমরা বসাতে চাও, তাহলে তোমাকে আমার কিছু ডিমান্ডস ফুলফিল করতে হবে। ইনি কিছু ডিমান্ডস দিয়েছিল। কি ডিমান্ডস দিয়েছিল? এনার ডিমান্ডস ছিল এনার ডিমান্ডস ছিল যে আমি গভর্নর জেনারেলের সাথে সাথে আমাকে আরেকটা পদের পাওয়ারও দিতে হবে। আমি তো গভর্নর জেনারেল হবই, আমি তো গভর্নর জেনারেল থাকবই, তার সাথে সাথে আমাকে আরেকটা জিনিসের দায়িত্ব দিতে হবে। কিসের দায়িত্ব? কমান্ডার ইন চিফ। ক্লিয়ার? আর সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে, আমি কিছু কিছু স্পেশাল ক্রাইটেরিয়া হলে বা কোনো কোনো জায়গাতে বা স্পেশাল কেসে আমি চাইলে আমার কাউন্সিলের ডিসিশন ওভাররাইড করতে পারি। ওভাররাইড কি? আমি না মানতেই পারি। এতক্ষণ পর্যন্ত বলা হতো যে কাউন্সিল মিলে যা ঠিক করবে, সেখানে যা ভোট হবে, ভোটের মাধ্যমে, ভোট বলতে ওরকম ভোট না, মানে 3 জন আছে কাউন্সিলে এখন, সেই কাউন্সিলের মধ্যে 3 জনের মধ্যে যেই পক্ষে বেশি, যে ডিসিশনের পক্ষে বেশি লোক হ্যাঁ বলবে, সেই ডিসিশনটা মান্য করা হবে। কিন্তু এ বলা হলো যে আমি যদি মনে করি কোনো স্পেশাল কেস বলে, সেখানে কোনো কাউন্সিলের কথা আমি শুনবো না। ওভাররাইড কাউন্সিল ডিসিশন, আমি কাউন্সিলের ডিসিশনকে কি করতে পারি? ওভাররাইড করতে পারি। বুঝতে পারা গেছে? এই কারণে অ্যাক্ট অফ 1786 এসেছিল। এরপরে নেক্সট দেখো, চার্টার অ্যাক্ট অফ 1793, এখানে কি বলছে সেটাই বলা হয়েছে, যে এখানে লর্ড কর্নওয়ালিসকে ওভাররাইডিং পাওয়ার দেওয়া হয়, যে ও চাইলেই কাউন্সিলের কাউন্সিলের ডিসিশনকে অমান্য করতে পারে। আর কি? আর হচ্ছে বোম্বাই আর মাদ্রাসের, ঠিক আছে, গভর্নর জেনারেল, মানে আমাদের যে গভর্নর জেনারেল হয়েছে এখন লর্ড কর্নওয়ালিস, সেই লর্ড কর্নওয়ালিসকে এতটাই বেশি পাওয়ার দেওয়া হলো যে আমাদের যে এতদিন মাদ্রাস আর বোম্বেকে সাবঅর্ডিনেট তো করে রেখেছিল, ও ও যা করতো, যা কাজ করতো সব গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কথা শুনে করতো। কিন্তু এবারে লর্ড কর্নওয়ালিসকে এতটাই পাওয়ার দেওয়া হলো যে ও এইসব মানে
বোম্বে মাদ্রাসের কোনো কথা কানেই নেবে না, ও ওদিকে কিছু মনেই করে না, চাইলে তোরা পালা, তোরা কিছু কেউ না, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, আর কি, আর হচ্ছে যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে, ঠিক আছে, যেমন হচ্ছে গভর্নর জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট, গভর্নর কমান্ডার ইন চিফের অ্যাপয়েন্টমেন্টের জন্য কি রয়্যাল অ্যাপ্রুভালটা কি দরকারি। এরপর হচ্ছে রয়্যাল অ্যাপ্রুভাল লাগবেই, বুঝতে পারা গেছে। কিসের জন্য? ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট, কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে, এক হচ্ছে তোমার, আমি শর্ট ফর্মে লিখছি, গভর্নর জেনারেল, জিজি লিখে দিচ্ছি, গভর্নর জেনারেল, আর কি গভর্নর্স, ঠিক আছে, আর হচ্ছে কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ, বুঝতে পারা গেছে। আর কি করা হলো, কোম্পানিকে এবারে রেসপন্সিবল করা হলো, কোম্পানিকে কি করতে হবে, তার যে সমস্ত এমপ্লয়িজ আছে সেই এমপ্লয়িজকে কোম্পানিকে পেমেন্ট দিতে হবে, ঠিক আছে, কোম্পানিকে পেমেন্ট দিতে হবে, এবং তাছাড়াও কোম্পানি এমপ্লয়ির সাথে সাথে আরো যে বোর্ড অফ কন্ট্রোল আছে, বোর্ড অফ কন্ট্রোল, এই বোর্ড অফ কন্ট্রোল, এই বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরির সময় তৈরি হয়েছিল বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মেনলি চালাতো। তো এখানের যে কর্মীগুলো আছে সেই এমপ্লয়িজ আর এই কর্মীগুলোকে কি করতে হবে, এই এমপ্লয়িজ আর কর্মীগুলোকে কোম্পানিকে পয়সা দিতে হবে, কোথা থেকে, আমাদের ইন্ডিয়ান রেভিনিউ থেকে, বুঝতে পারা গেছে। এছাড়াও আরো কি করতে হবে, প্রত্যেক বছর 5 লাখ করে টাকা, 5 লাখ কাকে দিতে হবে, ব্রিটিশ গভর্নমেন্টকে দিতে হবে, ইন্ডিয়ান রেভিনিউ থেকে, বুঝতে পারা গেছে। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত ট্যাক্স বা রেভিনিউ তুলতো সেখান থেকে 5 লাখ করে কাকে দিতে হবে, সেখান থেকে 5 লাখ প্রত্যেক বছর ব্রিটিশ গভর্নমেন্টকে পাঠাতে হবে, বুঝতে পারা গেছে। আর কি করেছিল, আর হচ্ছে এইটা, এই একটা প্রথম কোম্পানির ফাংশন এখানে বলেছে, দেখো সেপারেটেড দ্য কোম্পানিজ ফাংশন ইনটু দ্য রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। মানে কোম্পানির ফাংশনটা আলাদা করে দিয়েছিল, কেউ কেউ রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের দিকে দেখবে আর কেউ জুডিশিয়াল ফাংশনের দিকে দেখবে। যারা রেভিনিউ তুলছে তারাই জুডিশিয়াল, তারাই হচ্ছে কোর্টের মতো বিচার করছে, তারাই শুল্ক তুলছে, এই জিনিসটা হবে না, দুটো জিনিসের মধ্যে সেপারেট একটা বন্দোবস্ত এই অ্যাক্টের মাধ্যমে করে দেওয়া হয়েছিল, বুঝতে পারা গেছে। চলো এরপরে নেক্সট ইম্পর্টেন্ট কি, এখানের মধ্যে মনে রাখবে এই চার্টার অ্যাক্ট 1793 এর ইম্পর্টেন্ট হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে ওভাররাইডিং পাওয়ার দেওয়া হয়েছিল, আর হচ্ছে ইন্ডিয়ার ট্রেড মনোপলি আবার 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারা গেছে। তো নেক্সট চলো, এরপর আসছে চার্টার অ্যাক্ট অফ 1813। তো চার্টার অ্যাক্ট অফ 1813 এর ঢুকার আগে এর একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জানতে হবে। এর ব্যাকগ্রাউন্ড কি, এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই চার্টার অ্যাক্ট 1813 আনার একটা মেন কারণ হচ্ছে নেপোলিয়ান, নেপোলিয়ান বোনাপার্টের, নেপোলিয়ান বোনাপার্টের নাম তোমরা অনেকেই শুনেছো, বোনাপার্ট এর কন্টিনেন্টাল সিস্টেম। কন্টিনেন্টাল সিস্টেম কি, কন্টিনেন্টাল সিস্টেম হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট এই সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে, মানে এ দেখলো কি আমরা ডাইরেক্ট ব্রিটেনের বিরুদ্ধে, নেপোলিয়ান বোনাপার্ট দেখলো যে আমি ডাইরেক্ট ব্রিটেনের সঙ্গে লড়াই করে জিততে পারবো না, সো আমি কি করব, এদিকে এদিকে হাতে না মেরে ভাতে মারবো, ইকোনমিক ওয়ারফেয়ার করতে চেয়েছিল। ইকোনমিক ওয়ারফেয়ার মানে হচ্ছে এর সমস্ত ব্যবসা বন্ধ করে দিতে চেয়েছিল, কাদের সাথে, কাদের সাথে ব্যবসা বন্ধ করতে চেয়েছিল, দেখো ব্রিটেনে আমি আগেই বলেছি অনেক কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মধ্যে একজন, যে হচ্ছে মনোপলি পেয়েছিল ইন্ডিয়াতে ব্যবসা করার জন্য। এরকম আরো অনেক কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলো কি করতো, এই ব্রিটেনের যে অ্যালাইজ ছিল, যেমন হচ্ছে ফ্রেঞ্চ, ঠিক আছে, ঠিক আছে, তারপরে আরো যে অ্যালাইজ গুলো ছিল মানে সঙ্গী ছিল, তাদের সঙ্গে কি করতো, ওখান থেকে ব্যবসা করতো, এরা যেমন ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা করতো, আর কোম্পানিগুলো ইউরোপের বিভিন্ন কান্ট্রির সঙ্গে ব্যবসা করতো, ঠিক আছে, এ হচ্ছে ইউরোপে থাকতো। এবারে এ চেয়েছিল যে ব্রিটেনের সঙ্গে সমস্ত ইউরোপীয় কান্ট্রির, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যটা সম্পূর্ণ বন্ধ করে দিতে, ঠিক আছে। এর ফলে এখানকার যে ব্যবসায়ী কোম্পানিগুলো ছিল তারা ইউরোপের আর কোনো কান্ট্রির সঙ্গে ব্যবসা করতে পারছিল না। এর ফলে এরা কি করলো, এরা দেখলো যে এই জিনিসটা এরকম করলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমরা আর ব্যবসা করতে পারছি না ব্রিটেন। তখন ব্রিটেনরা আনলো কি, চার্টার অ্যাক্ট অফ 1813। এখানে কি বলা হলো, এখানে ট্রেড মনোপলিটা শেষ করে দেওয়া হলো, কাদের ট্রেড মনোপলি শেষ করে দেওয়া হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি শেষ করে দেওয়া হলো। কারণ কি, কারণ আমরা একটু আগেই দেখলাম যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা করছিল, কারণ অন্য কোম্পানিরা ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করতে পারছিল, কিন্তু যেই নেপোলিয়ান বোনাপার্ট কন্টিনেন্টাল সিস্টেম স্টার্ট করলো, তখন অন্য কোম্পানিগুলো কি করলো, ব্রিটেন গভর্নমেন্টকে চেপে ধরলো যে আমাদেরকে ব্যবসা করার জন্য, আমাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি এবার আপনি খতম করুন এবং আমাদেরকেও ব্যবসা করার জন্য লাইসেন্স দিন বা চার্টার গ্র্যান্ট করুন। তখন কোনো উপায় দেখতে না পেয়ে ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, ট্রেড মনোপলি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত একচেটিয়া অধিকার ছিল
ভারতে ব্যবসা করার সেটা কি করলো, শেষ করে দিল, ট্রেড মনোপলি শেষ। শুধুমাত্র দুটো জিনিসের ট্রেড মনোপলি ছিল, একটা হচ্ছে চা ব্যবসাতে আর একটা হচ্ছে চায়নার সঙ্গে ব্যবসাতে। বুঝতে পারা গেছে? তার জন্য লেখা আছে এন্ডেড ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি এক্সেপ্ট টি অ্যান্ড ট্রেড। শুধুমাত্র চা ব্যবসাতে এবং চায়নার সঙ্গে ব্যবসাতে এদের মনোপলি ছিল, একচেটিয়া অধিকার ছিল। বাকি সমস্ত ক্ষেত্রে কি হলো, সমস্ত ক্ষেত্রে এদের মনোপলি বা একচেটিয়া অধিকার ব্যবসা করার শেষ হয়ে গেল। আর কি, আর হচ্ছে পুরো কোম্পানির রুলের উপরে বা ব্রিটিশ পজিশন আমরা আগেই বলেছি। ব্রিটিশ পজিশন কোনটাকে বলা ছিল, যে আমাদের যে কোম্পানির টেরিটরি ছিল, কোম্পানির যে সমস্ত জায়গাগুলো দখল করে রেখেছিল ইন্ডিয়াতে, সেগুলোকে অনেক আগের একটি কি বলা হয়েছিল, ব্রিটিশ পজিশন বলে দেওয়া হয়েছিল। সেই ব্রিটিশ পজিশন গুলোকে কি বলে দেওয়া হলো, ওটা হচ্ছে ক্রাউন সোভারনিটি। ক্রাউন যা বলবে তাই হবে, ক্রাউনের ইচ্ছা অনুযায়ী ওখানে আইন কানুন চলবে বা নিয়ম চলবে, ক্রাউন যা রুল রেগুলেশন আনবে সেটাই হবে, এবং সেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা আলাদা যে সমস্ত কোম্পানিরা আসবে তাদেরকে ফলো করতে হবে। বুঝতে পারা গেছে? আর কি করা হলো 1813-তে, এখানে হচ্ছে খ্রিস্টিয়ান মিশনারি যারা ছিল এদের কাজ কি, এরা হচ্ছে প্রোপাগেট করতে চেয়েছিল, প্রোপাগেট মানে ছড়াতে চেয়েছিল কি কে, খ্রিস্টান ধর্মকে, প্রোপাগেট খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ান রিলিজিয়ন। ঠিক আছে, এই সমস্ত খ্রিস্টান মিশনারি যারা ভারতে এসে ভারতের সঙ্গে ভারতের মধ্যে খ্রিস্টান ধর্মটাকে এনেছিল এবং আনার পর মানুষকে জোর জবরদস্তিও করতো তাদের এই ধর্মে কনভার্ট হওয়ার জন্য, এইসব জিনিসগুলো করার পারমিশন দিয়ে দিয়েছিল কাদিকে, খ্রিস্টান মিশনারিতে, এই অ্যাক্টের মাধ্যমে। আর কি করা হলো, আর হচ্ছে লোকাল যে গভর্নমেন্ট ছিল সেই সমস্ত লোকাল গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো, তারা যেন মানুষজনকে ট্যাক্স করতে পারে। ইভেন শুধু ট্যাক্স না, যদি ট্যাক্স না দিতে পারে তাহলে সেই সমস্ত মানুষকে পানিশও করা হতো। ঠিক আছে, আর কি, আর এবারে ওর মনে হলো যে ইন্ডিয়া এবার নেটিভ কান্ট্রি, ঠিক আছে, এখানে মানুষজন কিছুই জানে না, পড়াশোনা সেরকম বোঝে না, কিচ্ছু না, তো চলো একটা কাজ করা যাক, 1 লাখ টাকা গ্র্যান্ট করা হোক, ঠিক আছে, ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটাকে ঠিক করার জন্য। এতে করে ইন্ডিয়ার মানুষের বিশেষ কিছু লাভ হয়নি, এগুলো করা হয়েছিল শুধুমাত্র দেখানোর জন্য যে আমরাও ভাবি ইন্ডিয়ার জন্য, এরকম একটা ব্যাপার আর কি। বুঝতে পারা গেছে? তো চলো নেক্সট, চার্টার অ্যাক্ট আমাদের 1813 শেষ। পরের চার্টার অ্যাক্ট কি আসছে, চার্টার অ্যাক্ট অফ 1833, আর বেশি না, আর দুটো আছে, একটা হচ্ছে 1833 আর একটা হচ্ছে 1853। ঠিক আছে, এটার পরই স্টার্ট হবে ক্রাউন রুল, যেটা আমরা পরের ক্লাসে করব। তাহলে 1833 এর ব্যাকগ্রাউন্ড কি, এই অ্যাক্টটাকে মনে রাখবে, এই অ্যাক্টটাকে অনেক সময় সেন্ট হেলেনাও বলা হয়, সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। বুঝতে পারা গেছে? এখানে ব্রিটিশ পার্লামেন্ট আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য পরের 20 বছরের জন্য একটা নতুন চার্টার রিনিউ করে, এখানেও চার্টার রিনিউ করা হয়েছিল নেক্সট 20 বছরের জন্য। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে এখানে স্থাপন করা হয়, যে তোমাকে ব্যবসা করছো ঠিক আছে, তোমার এমনিতেই মনোপলি খতম হয়ে গেছে, তুমি এখন চা আর চায়নার সঙ্গে ব্যবসা করছো, তো তোমাকে এবারে পুরোপুরিভাবে কি করা হলো, তোমাকে প্রশাসনিক দায়িত্বে তুমি অ্যাডমিনিস্ট্রেশন করবে, তুমি এখন ইন্ডিয়াকে অ্যাডমিনিস্ট্রেট করবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আর তুমি কোম্পানির যে টেরিটরিগুলো আছে যেগুলোকে ব্রিটিশ পজেশন অনেক আগেই বলে দেওয়া হয়েছিল, সেগুলো হচ্ছে কি, তুমি ব্রিটিশের বিহাফে সেগুলোকে শাসন করবে, মানে ব্রিটিশ সেগুলোর রাজা, ব্রিটিশ হচ্ছে মেন লোক, তুমি তার কর্মচারী হয়ে তুমি ইন্ডিয়াকে এখন শাসন করবে। বুঝতে পারা গেছে? আর কি করা হলো, আগে যেমন গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা দেওয়া হয়েছিল, ঠিক সেরকম এই অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়াতে ট্রান্সফার করে দেওয়া হলো। ঠিক আছে, এখানে ডেজিগনেশনটা চেঞ্জ করে দেওয়া হলো। এবং এটা প্রথম কি হয়েছিল, লর্ড উইলিয়াম বেন্টিংকে, লর্ড উইলিয়াম বেন্টিং, ইনি কি হলো, ইনি প্রথম গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া হিসাবে ডেজিগনেশন পেলেন। ঠিক আছে, আর কি করা হলো, আর হচ্ছে এতদিন পর্যন্ত আস্তে আস্তে বোম্বে আর মাদ্রাসের যে পাওয়ার ছিল গভর্নরদের সেটা কমানো হচ্ছিল, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে ডিপ্রিভ দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার, তাদের যে লেজিসলেটিভ পাওয়ার ছিল, লেজিসলেটিভ পাওয়ার মানে আইন কানুন বানানোর ক্ষমতা ছিল, সেটা পর্যন্ত তাদেরকে সেখান থেকে বঞ্চিত করে দেওয়া হলো। আর কি করা হলো, আর হচ্ছে গভর্নর জেনারেলের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল তার মধ্যে আবার একটা নতুন মেম্বার অ্যাড করা হলো। বুঝতে পারা গেছে? কি করা হলো, একটা নতুন মেম্বার অ্যাড করা হলো। এই নতুন মেম্বারটাকে কি বলা হলো, এই নতুন মেম্বারটাকে বলা হতে লাগলো ল মেম্বার। ঠিক আছে, কি বলা হতো, ল মেম্বার। ঠিক আছে, ক্লিয়ার? আর এই অ্যাক্টের মাধ্যমে প্রথম কি তৈরি করা হয়েছিল, ফার্স্ট ল কমিশন কনস্টিটিউট করা হয়েছিল, ফার্স্ট ল কমিশন। যদি কোশ্চেন আসে ফার্স্ট ল কমিশন কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল ইন্ডিয়াতে, তা ব্রিটিশ ইন্ডিয়াতে, তাহলে চার্টার অ্যাক্ট অফ 1833। বুঝতে পারা গেছে? এই ফার্স্ট ল কমিশনে কি করেছিল বলছি যখন বলেই দিই, এই ফার্স্ট ল কমিশন প্রথম আইপিসি ড্রাফট তৈরি করেছিল কত, 1860-এ।
বুঝতে পারা গেছে? ইন্ডিয়ান পেনাল কোড, যেটা এখন আর নেই, যেটা এখন কি হয়ে গেছে, ভারতীয় ন্যায় সংহিতা। আর কি করা হয়েছিল? অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন, এটা ওপেন হবে, টাইপিং মিস্টেক, ওপেন কম্পিটিশন বাট কুড নট বি ইমপ্লিমেন্টেড, মানে এখানে বলা হয়েছিল যে একটা ওপেন কম্পিটিশনের ব্যবস্থা করা হবে যেখানে ব্রিটিশদের সাথে সাথে হায়ার পোস্টে ইন্ডিয়ানরাও জয়েন করতে পারবে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়নি এখনো, হবে, কখন হবে, এর পরে হবে। আর কি, আর এখানে ফার্স্ট অ্যালাউ করা হয়েছিল কি ব্রিটিশরা ফ্রিলি এখানে ইন্ডিয়ার মধ্যে সেটেল করতে পারে, বিয়েটা করতে পারে, তারপরে ঘুরে বেড়াতে পারে, এখানে অ্যালাউ করা হয়েছিল। বুঝতে পারা গেছে? চলো, এই একটাও ক্লিয়ার তাহলে। নেক্সট অ্যাক্ট কি আসছে? নেক্সট অ্যাক্ট আসছে চার্টার অ্যাক্ট অফ 1853। এটা আমাদের লাস্ট অ্যাক্ট, ঠিক আছে, এটার পর আমরা আজকে আমাদের ক্লাস শেষ করে দেবো। এবারে এটার ব্যাকগ্রাউন্ড কি? এটাও এইটাও হচ্ছে 20 বছর পর হয়েছিল, 1833-এর পর। দেখো সব কিন্তু 20 বছর পর পর হচ্ছে, এখানে 33, এর 20 বছর পর হচ্ছে 53। এটাও কি করা হয়েছিল? এটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রিনিউ এর জন্যই করা হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত প্রত্যেকটা রিনিউয়ালে 20 বছর করে টাইম ফ্রেম মেনশন করে দেওয়া হচ্ছিল, কিন্তু এটা কোনো রকম ডিড নট মেনশন স্পেসিফিক পিরিয়ড, ঠিক আছে, কিন্তু এখানে কোনো রকম কোনো 20 বছর 10 বছর এরকম কোনো কোনো স্পেসিফিক পিরিয়ড এরা মেনশন করেনি। বুঝতে পারা গেছে? এরপরে দেখো, এরপর এটার প্রভিশন কি? এখানে কোম্পানির রুলকে এক্সটেন্ড করা হয়েছিল, ঠিক আছে, কোনো রকম স্পেসিফিক সময় ছাড়া, যেটা আমি মাত্র বললাম, কোনো রকম পার্টিকুলার পিরিয়ড ছাড়াই বলেছিল যে কোম্পানির রুলকে বাড়ানো হলো আরো কিছু সময়ের জন্য, কিন্তু কিছু আগে বলা হতো 20 বছরের জন্য, এখন বলা হলো কিছু সময়ের জন্য, কত বছরের জন্য বা কত দিনের জন্য কিছু বলা হলো না, ঠিক আছে। এই প্রথম লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশন গভর্নর জেনারেলের কাউন্সিলে আলাদা করা হলো। মানে কি, ভালো করে জিনিসটা বুঝবে। এতদিন পর্যন্ত প্রথম অ্যাক্ট থেকে আমরা দেখে আসছি একটা গভর্নর জেনারেল থাকবে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে বেঙ্গলও হয়েছে, তারপরে আস্তে আস্তে সেটা আবার ব্রিটিশ ইন্ডিয়া হয়েছে। তার একটা কাউন্সিল থাকবে, প্রথমে 4 মেম্বার ছিল, তারপরে 3 মেম্বার করা হলো, তারপরে আবার 4 মেম্বার করা হলো। প্রথমে একটা 4 মেম্বার কাউন্সিল ছিল, সেই 4 মেম্বার থেকে সেটাকে কি করা হলো, 4 মেম্বার থেকে কমিয়ে 3 মেম্বার করা হলো। এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা এক্সিকিউটিভ কাউন্সিল বলছিলাম। ভালো করে বুঝবে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সিকিউটিভ কাউন্সিল বলছিলাম, ঠিক আছে। এরপর এর আগের একটা কি ছিল, 1833-তে একটা ল মেম্বার অ্যাড করা হয়েছিল। একটা ল মেম্বার কি করা হলো, একটা ল মেম্বার অ্যাড করা হয়েছিল, 3 মেম্বারের সাথে একটা ল মেম্বার অ্যাড করা হয়েছিল। এর কাজটা ছিল লেজিসলেটিভ, পুরোপুরি লেজিসলেটিভ। এবারে কথা হচ্ছে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভের মধ্যে তফাৎ কি? লেজিসলেটিভ মানে হচ্ছে, আমরা যদি প্রেজেন্ট ডেতে বলি, তাহলে আমরা যদি পার্লামেন্টের কথা বলি, আমাদের পার্লামেন্টে দুটো আছে, একটা রাজ্যসভা, লোকসভা। এই রাজ্যসভা আর লোকসভা এই দুটোকে বলা হয় কি, লেজিসলেচার। মানে কি, এরা হচ্ছে আইন কানুন বানাবে, ঠিক আছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট যারা করবে, যেমন হচ্ছে প্রাইম মিনিস্টার, তারপর হচ্ছে তোমার কি হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করবে, তারপর হচ্ছে তোমার প্রেসিডেন্ট, এরা হচ্ছে কি, এরা হচ্ছে এক্সিকিউটিভ। তাহলে যারা আইন কানুন বানায় তারা কার মধ্যে আসে? লেজিসলেচারের মধ্যে বা লেজিসলেটিভের মধ্যে। আর যারা সেটাকে ইমপ্লিমেন্ট করে বা সেই নিয়ম কানুনগুলোকে বাইরে কাজে লাগায়, আমি একটা নিয়ম বানালাম, সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, তো যারা অ্যাপ্লাই করে সেটাকে বলা হয় এক্সিকিউটিভ, ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে এই 3 মেম্বার প্রথমে যে কাউন্সিলটা ছিল সেটা পুরোপুরি হচ্ছে এক্সিকিউটিভ, এরা এক্সিকিউট করতো। আর গভর্নর জেনারেল এরা রুল বানাতো, ঠিক আছে, একাই রুল বানাতো। পরে কি হলো, পরে হচ্ছে সম্পূর্ণভাবে সেপারেট করে দেওয়া হলো। প্রথমে হচ্ছে 1833-তে একজন ল মেম্বারকে আনা হয়েছিল অ্যাজ এ লেজিসলেটিভ হিসাবে নিয়ম কানুন বানানোর জন্য, কিন্তু 1853-তে সম্পূর্ণরূপে কমপ্লিটলি ডিভাইড করা হলো কিটা, 1853-তে এসে সম্পূর্ণ গভর্নর জেনারেলের যে কাউন্সিলটা ছিল, একটা হচ্ছে লেজিসলেটিভ করে দেওয়া হলো, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ করে দেওয়া হলো। বুঝতে পারা গেছে? এতদিন পর্যন্ত লেজিসলেটিভ আর এক্সিকিউটিভের ধারণা ছিল না, 1833-তে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ধারণা এলেও তারা মিশে ছিল, কিন্তু 1853-তে এসে কমপ্লিটলি তারা সেপারেট হলো। ক্লিয়ার? চলো, আর কি, আর হচ্ছে সেপারেট ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, যেখানে 6 জন নতুন মেম্বারকে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। আর যে ল মেম্বার ছিল তাকে কি করা হলো, তাকে গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলে ঢুকিয়ে দেওয়া হলো। বুঝতে পারা গেছে? তাহলে যে ল মেম্বার ছিল তাকে কিসে প্রমোট করে দেওয়া হলো, যে ল মেম্বার ছিল তাকে ফুল মেম্বার অফ এক্সিকিউটিভ কাউন্সিলে ঢুকিয়ে দেওয়া হলো। বুঝতে পারা গেছে? আর কি হলো, 1833-তে যে ওপেন কম্পিটিশনের কথা হয়েছিল, যেটা তখন হতে পারেনি, বিভিন্ন রকম প্রোটেস্ট এসেছিল বলে যে ইন্ডিয়ানরা আমাদের সঙ্গে লড়াই করবে এরকম একটা ব্যাপার, বা আমাদের সঙ্গে হায়ার পোস্টে বসবে। সেখানে কি করা হলো, একটা ওপেন কম্পিটিশন সিস্টেম খোলা হলো, যেখানে হচ্ছে সিভিল সার্ভেন্ট হিসাবে ইন্ডিয়ানদেরও অ্যাড করা হবে। বুঝতে পারা গেছে? কিন্তু হায়ার পোস্টে কখনো ইন্ডিয়ানরা যায়নি সেরকম ভাবে, বেশিরভাগটা ব্রিটিশরাই ছিল। আর কি হলো, প্রথমবারের জন্য প্রথমবারের জন্য লোকাল রিপ্রেজেন্টেশন স্টার্ট হলো কোথায়, লেজিসলেটিভ কাউন্সিলে।
বুঝতে পারা গেছে? লেজিসলেটিভ কাউন্সিলে প্রথমবারের জন্য কি করা হলো, প্রথমবারের জন্য আমাদের লোকাল রিপ্রেজেন্টেশন থেকে নেওয়া হলো, যেখানে কি করা হয়েছিল, লোকাল গভর্নমেন্ট যেখানে 4 জায়গা থেকে নিয়ে হয়েছিল, বেঙ্গল, বোম্বে, মাদ্রাস আর নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স থেকে। এই লোকাল জায়গা থেকে এক্সিকিউটিভ কাউন্সিলে মানুষজন ঠাঁই পেয়েছিল। বুঝতে পারা গেছে? তাহলে আমাদের আজকের এতটুকুই থাক। যদি ক্লাস ভালো লাগে বা তোমরা বুঝতে পারো যে এটা তোমাদের কমপ্লিট ক্লাস, তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাথে সাবস্ক্রাইবও করে নিও। আস্তে আস্তে যদি গ্রো করতে থাকে আমি আরো কন্টেন্ট আনতে থাকবো তোমাদের জন্য। ঠিক আছে, চলো টাটা, আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।